হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আমি অনব শর্মা। আর কথা অনুযায়ী যে আমরা রেলের প্রাইম অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ছিলাম সামনের এনটিপিসিকে মাথায় রেখে তার কুইক রিভিশন ক্লাস নিয়ে 3 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি বাবা। তো চলো আজকে আমরা দ্রুত রিভিশন করে নেব এবং তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো করতে থাকো যাতে তোমাদের রিভিশন হতে থাকে। বলো, প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে, দ্য EOS-06 বা 06 satellite is designed primarily for studies related to which of the following? EOS 06 স্যাটেলাইটটি প্রাথমিকভাবে নিচের কোনটির সাথে সম্পর্কিত যা গবেষণার জন্য ডিজাইন করা হয়েছে? অপশন এ, আর্থ ওশিয়ানস অ্যান্ড কোস্টাল জোন, পৃথিবীর মহাসাগরীয় এবং উপকূলীয় অঞ্চল সম্বন্ধে গবেষণা করার জন্য, নাকি অপশন বি, স্পেস ওয়েদার অবজারভেশন, মহাকাশ এসের যে আবহাওয়া সেটাকে পর্যবেক্ষণ করার জন্য, নাকি অপশন সি, ফরেস্ট কভার অ্যানালাইসিস তার জন্য অর্থাৎ বন আচ্ছাদন বিশ্লেষণের জন্য, নাকি অপশন ডি এটা হচ্ছে এগ্রিকালচারাল মনিটরিং কৃষি পর্যবেক্ষণের জন্য? দ্রুত তোমরা কমেন্টে জানাও। EOS-06 স্যাটেলাইটটি প্রাথমিকভাবে কোন বিষয় সম্পর্কিত পড়াশোনা বা গবেষণা করার জন্য বানানো হয়েছে বা ডিজাইন করা হয়েছে? দ্রুত বলো স্যার। এর অ্যান্সার এ, পৃথিবী মহাসাগরীয় এবং উপকূলীয় অঞ্চল সম্বন্ধে অবগত হওয়ার জন্য বা গবেষণা কাজ করার জন্য এটিকে তৈরি করা হয়েছিল। তো এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো একটুখানি এর গল্প বা অ্যানালিসিস জেনে নিই। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা যাকে শর্টে আমরা বলি ইসরো is closely monitoring cyclonic storm Dana heading towards Odisha and West Bengal, which EO6 and INSAT 3DR satellite এই যে সময় আর কি তোমার আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অনুযায়ী ডানা যে সাইক্লোন হয়েছিল তাকে পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এই স্যাটেলাইট EO6 এবং তার সঙ্গে আরেকখানা স্যাটেলাইট তার নাম হচ্ছে INSAT 3DR, এই দুটোকে কিন্তু ব্যবহার করা হয়েছিল। যদি স্পেসিফিক্যালি আমরা এই EOS-06 স্যাটেলাইট সম্বন্ধে পড়াশোনা করার চেষ্টা করি তাহলে কি জানতে পারবো যে EOS-06 এটা ওশিয়ান স্ট্যাট 3 নামেও পরিচিত, এটাকে ওশান স্যাট 3 নামে পরিচিত। এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা তৈরি। পৃথিবী সম্পর্কে যে মহাসমুদ্রীয় অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে কি সাইক্লোনিক নেচার আসছে, কি ঝড় বৃষ্টি হবে না হবে সেগুলো গবেষণা করার জন্য কিন্তু স্যাটেলাইটটাকে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই স্যাটেলাইটটা ইট ওয়াজ লঞ্চ সাকসেসফুলি অন নভেম্বর 26, 2022 সালে তৈরি করা হয়েছিল ইউজিং ইসরোস পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV-C54 এর দ্বারা। ঠিক আছে। আর EOS-06 এর প্রাথমিক উদ্দেশ্য কি? সমুদ্র বিজ্ঞান এবং বায়ুমণ্ডলীয় অধ্যয়নকে ঠিকঠাক করে বর্ণনা করার জন্য বা তার সক্ষমতাটাকে ঠিকঠাক করে বোঝার জন্য, যাকে বলা হয় কতখানি ঝড় বৃষ্টি আনতে পারে তার সেই মাত্রাকে বোঝার জন্য বা পেলোডটাকে বোঝার জন্য এটাকে ব্যবহার করা হয়। এবং এর আগ দিয়ে ওশিয়ান স্যাট 1, ওশিয়ান স্যাট 2 এগুলো এসেছিল, তারই নবরূপ ওশিয়ান স্যাট 3 বা আমরা EOS-06 ভার্সন স্যাটেলাইট বলতে পারি। ঠিক, চলো আমরা পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে নিয়ে এসেছি। ফটাফট কমেন্টে জানিয়ে দাও এর উত্তর কি হবে। এক্সারসাইজ সিমবেক্স, আমরা যেমন সায়েন্স টেকনোলজিকে জোর দিচ্ছি তেমন ডিফেন্সকে জোর দিচ্ছি, কারণ ডাইনামিক জায়গা থেকে কিন্তু রেলের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসে। চলো বলো, এক্সারসাইজ সিমবেক্স ইজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ভারত এবং কোন দেশের সঙ্গে পরিচালিত হলো এক্সারসাইজ সিমবেক্স বা সিমবেক্স নামক মহড়াটি? অপশন এ রাশিয়া, নাকি অপশন বি সাউথ কোরিয়া, নাকি অপশন সি সৌদি আরবিয়া, নাকি অপশন ডি সিঙ্গাপুর? নামের মধ্যেই কিন্তু একটা ইন্ডিকেশন দেওয়া আছে। সিমবেক্সের সিম ফর সিঙ্গাপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যার ডিটেল দেখে নাও। 31st edition of the Singapore India Maritime মানে নৌ Maritime Bilateral Exercise SIMBEX is scheduled from 23rd to 29 October 2024 সালে 23 থেকে 29 অক্টোবরের মধ্যে ইস্টার্ন নেভাল কমান্ড বিশাখাপত্তনম নামে এই নৌ মহড়াটা সম্পাদন করেছিল। ঠিক আছে। এটি ভারতীয় নৌবাহিনী এবং রিপাবলিক অফ সিঙ্গাপুর নৌবাহিনী, যাকে বলা হয় RSN, সিঙ্গাপুরের যে নৌবাহিনী তার নাম কি? রিপাবলিক অফ সিঙ্গাপুর নেভি RSN,
এদের একটা যৌথ মহড়া বলা যেতে পারে, দ্বিপাক্ষিক যৌথ মহড়া বছরে একবার করে সিমবেক হয়। ঠিক আছে, এটি চালু হয়েছিল কবে? 1994 সাল থেকে এটা পর 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 করে চলছে। 1994 থেকে পর 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 চলছে। তাহলে এবছর কোথায় হয়েছিল? 2024 সালে। 2024 সালে এটা হয়েছিল স্যার বিশাখাপাত্তা নামে লোকেশন, নৌমহড়া সিমবেক্স। চলো, সিমবেক্স এটা এক্সারসাইজ লায়ন কিং 1994 চালু হয়েছিল এই নামে, এক্সারসাইজ লায়ন কিং নামে এটা পরিচালিত হয়েছিল 1999 সালে, না 94 আর কি। চলো পরের কোশ্চেন স্যার, 3 নম্বর কোশ্চেন, দ্রুত দ্রুত একদম র্যাপিড রিভিশন করবো স্যার, বলে ফেলো। দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ সেলিব্রেটেড হুইচ এডিশন অফ আয়ুর্বেদা ডে অ্যাট দ্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, বা শর্টে বলা হয় AIIA, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা ইন নিউ দিল্লি অন 29 অক্টোবর 2024। আয়ুষ মন্ত্রক 29 অক্টোবর 2024 সালে নয়া দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা বা AIIA তে আয়ুর্বেদ দিবসের কোন সংস্করণ উদযাপন করেছে? আয়ুর্বেদ দিবস কবে পালন করছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা? নয়াদিল্লি করেছে 2024 সালে। কতম করেছে আর কি, কতম সংস্করণ করছে, কোন সংস্করণ বলতে কতম সংস্করণ? 6th নাকি 9th নাকি 10th নাকি 8th? 6, 9, 10, 8 কোনটা হবে স্যার অ্যান্সার? স্যার এটার অ্যান্সার 9th, নবমতম সংস্করণ করলো 2024 সালে, পালন করলো 29 অক্টোবর আয়ুর্বেদ ডে হিসাবে। তাহলে 29 অক্টোবর আয়ুর্বেদ দিবস, এটাকে খেয়াল রাখতে হবে। কারা পালন করলো? যে সংস্থা, তার নাম কি? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা বা শর্টে AIIA। তাহলে AIIA এর ফুল ফর্ম কি মনে রাখতে হবে। দিস ইয়ার, দ্যাট মিনস 2024 সাল, দ্য ডে ইজ বিং সেলিব্রেটেড অ্যারাউন্ড দ্য থিম। একটা থিম ছিল, থিমটা কি ছিল স্যার? আয়ুর্বেদা ইনোভেশন অফ গ্লোবাল হেলথ, বিশ্বের স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদের উদ্ভাবন। এটাই ছিল 2024 সালে এই দিবসটি পালন করার মেন থিম। ওভার 150 কান্ট্রিজ অ্যাক্রস দ্য গ্লোব আর জয়েন দিস ইয়ার্স আয়ুর্বেদ ডে সেলিব্রেশন। এই আয়ুর্বেদ দিবস পালন করার জন্য সারা বিশ্ব থেকে প্রায় 150খানা দেশ এসে সম্মিলিত হয়েছে এবং সেখানে এই দিবসটিকে উদযাপন করা হয়েছে। এবং আয়ুর্বেদের যে গুরুত্ব, আয়ুর্বেদের যে মাহাত্ম্য বিশ্ব সচেতনতার জন্য, সেটাই কিন্তু এখানকার মূল বক্তব্য ছিল। চলে আসো পরের কোশ্চেন, তোমাদের স্ক্রিনে রয়েছে পরের কোশ্চেন, বলবে স্যার পরের কোশ্চেন। দ্য গভর্নমেন্ট কমেমোরেটেড ড্যাশ বার্থ অ্যানিভার্সারি অফ সর্দার বল্লভভাই প্যাটেল উইথ এ 2-year long nationwide program from 2024-2026 to honor his monumental contribution to the country। সরকার অর্থাৎ কেন্দ্র সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের কততম জন্মবার্ষিকী স্মরণ করে বা মাথায় মধ্যে রেখে 2 বছর ব্যাপী 2024 সাল থেকে 2026 সাল এই 2 বছর ব্যাপী দেশবাসীকে এক কর্মসূচির দ্বারা তার জন্মবার্ষিকীকে উদযাপন করার জন্য পরিকল্পনা নিয়েছে। অপশন এ 125তম, নাকি অপশন বি 150তম, নাকি অপশন সি 140তম, নাকি অপশন ডি 130তম? স্যার এটার অ্যান্সার কি হবে? দ্য গভর্নমেন্ট কমেমোরেটেড ড্যাশ দ্য বার্থ অ্যানিভার্সারি অফ সর্দার বল্লভভাই প্যাটেল with a 2-year long nationwide program from 2024-2026 to honor his monumental contribution to the country। বলো 125, 150, 40 নাকি 130তম জন্মবার্ষিকী? স্যার এটার অ্যান্সার 150তম। স্যার এটার অ্যান্সার 150তম। ডিটেলটা কি স্যার? ডিটেলটা হচ্ছে 150তম বার্ষিকী পরিকল্পনা করার জন্য 2024-26 সাল কর্মসূচি নিচ্ছে। তার জন্ম কবে হয়েছিল? সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা লৌহ মানব বলি, আয়রনম্যান অফ ইন্ডিয়া, বিসমার্ক অফ ইন্ডিয়া, যিনি নবভারতকে নতুন করে সজ্জিত করছেন রাজ্যগুলোকে, তার জন্ম হচ্ছে 75 সালের 31 অক্টোবর গুজরাটের নদিয়াতে। ঠিক আছে, এটা নদিয়া মানে ওই নদিয়া না, নাদিয়া। 1875 সালের
31শে অক্টোবর। মনে রাখতে হবে 31শে অক্টোবরকে কোন দিবস বলে পালন করা হয়, কমেন্টে বলো শিগগিরই। 31শে অক্টোবরকে আমরা কোন দিবস হিসাবে পালন করে থাকি? ন্যাশনাল ইউনিটি ডে। ন্যাশনাল ইউনিটি ডে, অর্থাৎ রাষ্ট্রীয় একতা দিবস বলা হয় একে, একতা দিবস। রাষ্ট্রীয় একতা দিবস। এটাকে একটু খেয়াল রেখো। তাহলে এই 2024-26 সাল 150 বছর জন্মবার্ষিকী উপলক্ষে এই ইভেন্টটা করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর কি দেখবো স্যার? 2014 সাল থেকে 31শে অক্টোবরকে রাষ্ট্রীয় হিসেবে পালন করা হচ্ছে। কবে থেকে পালন করা হচ্ছে দিবসটা? 2014 সাল থেকে পালন করা হচ্ছে, এটাও খেয়াল রেখো। এবং তোমরা জানো যে তার নামে স্ট্যাচু অফ ইউনিটি আর তৈরি করা হয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি কোন ড্যামের ওপর সর্দার বল্লভভাই প্যাটেল যে ড্যাম আছে, কোন রিভারের ওপর স্যার? নর্মদা রিভার। কোন জায়গা স্যার? গুজরাটের ভারুচ, গুজরাট, সেখানে এগুলো পালন করা হচ্ছে। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেন। তোমাদের স্ক্রিনে রয়েছে 5 নম্বর কোশ্চেন, ফটাফট কমেন্টে জানাও, রিভিশন করে নাও স্যার। The government of India has appointed Dr. Nina Malhotra has been appointed as the next ambassador of India to which country? ডক্টর নীনা মালহোত্রাকে ভারত সরকার কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছে? অপশন এ ফ্রান্স, নাকি অপশন বি আর্জেন্টিনা, নাকি অপশন সি রাশিয়া, নাকি অপশন ডি সুইডেন? নীনা গুপ্তা ভারতবর্ষের পক্ষ থেকে কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হচ্ছে? এটার অ্যান্সার সুইডেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুইডেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুইডেনের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হচ্ছে। ডক্টর মালহোত্রা, নীনা মালহোত্রা 1992 সালের একজন ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার, অর্থাৎ যাকে বলা হয় IFS, বিদেশ মন্ত্রকের একজন অফিসার। চলো পরের কোশ্চেন 6 নম্বর। হোয়াট ওয়াজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ইকোনমিক ফ্রিডম রিপোর্ট 2024? রিপোর্ট র্যাঙ্কিং থেকে কোশ্চেন দেয় এবং সেটা বিশেষ করে খাদ্যাবস্থা কিংবা অর্থনৈতিক অবস্থা এগুলোর উপর ডিপেন্ড করে মূলত কিন্তু এই র্যাঙ্কিংগুলো পরীক্ষায় কোশ্চেনে আসে। না হলে কত লিস্ট তুমি মুখস্থ করবে। ইকোনমিক ফ্রিডম রিপোর্ট 2024 অনুসারে ভারতের স্থান কত? অপশন এ 34তম, অপশন বি 65তম, অপশন সি 74তম, নাকি অপশন ডি 84তম? দ্রুত অ্যান্সার জানিয়ে দাও স্যার। স্যার এর অ্যান্সার 84th, 84তম স্থান ইন্ডিয়ান ইকোনমিক ফ্রিডম রিপোর্ট, ইন্ডিয়ার র্যাঙ্ক ইন ইকোনমিক ফ্রিডম রিপোর্ট 2024 সাল অনুযায়ী। কি স্যার? প্রথম দিকে 5খানা দেশ রয়েছে, নাম্বার 1, 2, 3, 4, 5 করে। 1-এ রয়েছে হংকং, 2-এ রয়েছে সিঙ্গাপুর, 3-এ রয়েছে সুইজারল্যান্ড, 4-এ রয়েছে তোমার নিউজিল্যান্ড এবং 5-এ হচ্ছে USA বা মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই 5খানা দেশ প্রথম র্যাঙ্ক করছে, সেখানে ইন্ডিয়া করছে বিশাল বড় র্যাঙ্ক, দারুণ এগিয়ে রয়েছে, 84th র্যাঙ্কে রয়েছে। ঠিক আছে, আর এই যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেটা 42খানা ভ্যারিয়েবলস, 42খানা এলিমেন্টস, 42খানা প্রসপেক্টের ওপর মানে ভিত্তি করে বানানো হয়েছে, যেখানে গভর্নমেন্টের সাইজ কীরকম, তার প্রপার্টি রাইটস কীরকম আছে, কিংবা মনিটারি পলিসি কীরকম আছে, বা এই ভারতবর্ষে ট্রেড বা বিজনেস করার জন্য, বাণিজ্য করার জন্য ফ্রিডম কীরকম দেওয়া হয়, নানা রকম পার্সপেক্টিভ বা এলিমেন্টসগুলোর উপর নির্ভর করে এরকম 42খানা ভ্যারিয়েবলকে ডিপেন্ড করে যে রিপোর্ট বেরিয়েছে, সেখানে 1 নম্বর বিজনেস সহায়ক দেশ হচ্ছে হংকং,
তারপরে সিঙ্গাপুর, তারপরে সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, আর এরকম করে করেই ইন্ডিয়া হচ্ছে 84th র্যাঙ্ক। ঠিক আছে, এনিওয়ে চলো 7 নম্বর কোশ্চেন দ্রুত তোমাদের স্ক্রিনে রয়েছে, রিভিশন দিয়ে দাও। হুইচ ইন্ডিয়ান রিসেন্টলি রিসিভড দ্য IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড ফর দ্য চন্দ্রযান 3 মিশন? চন্দ্রযান 3 এই মিশনের জন্য কোন ভারতীয় সাম্প্রতিককালে IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পেয়েছেন? অপশন এ মনোজ গভিল, অপশন বি এস সোমনাথ, অপশন সি PK মিশ্রা, অপশন ডি পবন কুমার গোয়েঙ্কা। কোন ভারতীয় সাম্প্রতিককালে চন্দ্রযান 3 এর জন্য তিনি এই স্পেস অ্যাওয়ার্ডটা, IAF এই ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ডটা সম্প্রতি পেলেন? দ্রুত জানিয়ে দাও স্যার। এর অ্যান্সার মনোজ গভিল, এস সোমনাথ, PK মিশ্রা নাকি পবন কুমার গোয়েঙ্কা? কি হবে স্যার অ্যান্সার? মনোজ গভিল ইজ দ্য রাইট অ্যান্সার। মনোজ গভিল ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরেরটা বলতে হবে ডিটেল, আর কিছু বলার নেই, সিম্পল ব্যাপার, এটা আলাদা করে বলার কিছু নেই। মনে রেখে দেবো চন্দ্রযান 3 2023 আগস্ট আমাদের চাঁদের যে দক্ষিণ মেরু সেখানে একটা অবতরণ করে, সেই লক্ষ্যেই কিন্তু তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, এছাড়া এস সোমনাথ ছিল চেয়ারম্যান, সাফল্যের জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। ও নো 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 নো, এটার ভুল অ্যান্সার। এটার অ্যান্সার হবে মনোজ গভিল নয়, এটার অ্যান্সার হবে এস সোমনাথ। এর অ্যান্সার হবে এস সোমনাথ, বি, যিনি তখন ইসরোর চেয়ারম্যান ছিলেন। বি হবে রাইট অ্যান্সার বাবা। এস সোমনাথ পাচ্ছেন, এস সোমনাথ পাচ্ছেন। আরেকটা, হু হোস্টেড দ্য লিডারশিপ সামিট 2024? হু হোস্টেড দ্য লিডারশিপ সামিট 2024? লিডারশিপ সামিট 2024 সালে কে হোস্ট করেছিলেন? অপশন এ কোন সংস্থা করেছে আর কি? IIT গুয়াহাটি, IIT বারাণসী, IIT দিল্লি নাকি IIT পাটনা? লিডারশিপ সামিট 2024 কে হোস্ট করেছিল? ফটাফট বলো স্যার। এর অ্যান্সার IIT গুয়াহাটি। IIT গুয়াহাটি ইজ দ্য রাইট অ্যান্সার। The Center for Career Development, CCD, the Center for Career Development of Indian Institute of Technology Guwahati successfully hosted the Leadership Summit 2024। এই প্রোগ্রামটা চালু করছে কে, মানে করার করেছিল কে? IIT গুয়াহাটি 2024 সালে। This two-day corporate academic event was centered on the theme কি ছিল? নার্চারিং ইয়াং ট্যালেন্ট। নার্চারিং ইয়াং ট্যালেন্ট অর্থাৎ নতুন যারা ট্যালেন্ট তাদেরকে বৃদ্ধি করা, তাদেরকে কর্ষণ করা, নার্চার করা, লালন পালন করে বড় করে নেওয়ার জন্য, আরো এগিয়ে দেওয়ার জন্য এই ইভেন্টটা করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে। ববকার্ড লিমিটেড, ববকার্ড লিমিটেড, ববকার্ড লিমিটেড, a subsidiary of Bank of Baroda has appointed cricketer Dash as its brand ambassador। সাম্প্রতিককালে ব্যাংক অফ বরোদার যেটা সহযোগী সংস্থা, তার নাম হচ্ছে ববকার্ড লিমিটেড, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে নিচের কোন ক্রিকেটারকে? অপশন এ মিথালি রাজ, অপশন বি স্মৃতি মান্ধানা, অপশন সি হরমনপ্রীত কৌর, অপশন ডি শ্রেয়াঙ্কা পাতিল। নিচের কোন ক্রিকেটারকে ববকার্ড লিমিটেড বা ব্যাংক অফ বরোদার যে সহযোগী সংস্থা তারা নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে? মিথালি রাজ নাকি স্মৃতি মান্দানা নাকি হরমনপ্রীত কৌর নাকি শ্রেয়াঙ্কা পাতিল? ফটাফট কমেন্টে জানিয়ে দাও স্যার এটার অ্যান্সার কি হবে? স্মৃতি মান্দানা। স্মৃতি মান্দানা ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওহ ভুল স্যার, এটার অ্যান্সার শ্রেয়াঙ্কা পাতিল হবে। মাথাটা গেছে আজকে, দুটো উত্তর ভুল বললাম। শ্রেয়াঙ্কা পাতিল ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রেয়াঙ্কা পাতিল ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রেয়াঙ্কা পাতিল has been appointed as a brand ambassador of the Bobcat Limited।
ঠিক আছে। শ্রেয়াঙ্কা আসন্ন প্রচারাভিযান এবং উদ্যোগে কোম্পানির প্রতিনিধিত্ব করবেন এবং বব কার্ড মানে ব্যাংক অফ বরোদার যে কার্ড তার বিভিন্ন রকম কাজকর্মের জন্য তিনি নিজেকে নিয়োজিত করবেন, ব্যবসায়ীদেরকে কাজকর্ম যেগুলো আছে সেগুলোকে তিনি প্রমোট করবেন। আচ্ছা, তার এই 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 এটার লক্ষ্যমাত্রাটা কি? লক্ষ্যমাত্রাটা হচ্ছে টু প্রমোট দ্য ভিশন অফ রি-ইমাজিন ক্রেডিট ফর এভরিওয়ান ইন ইন্ডিয়া। রি-ইমাজিন ক্রেডিট ফর এভরিওয়ান ইন ইন্ডিয়া, এটা হচ্ছে থিম ট্যাগ। এই থিম ট্যাগের ওপর কাজকর্ম করবেন এবং তার জন্য তাকে নিযুক্ত করা হচ্ছে শ্রেয়াঙ্কা পাতিলকে। অ্যান্ড লাস্ট ওয়ান, হুইচ ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য রিসেন্টলি রিলিজড গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024? পরীক্ষায় এটা খুব কমন টপিক, হাঙ্গার ইন্ডেক্স। খুব ভালো করে পড়ে যাওয়া বাবা কোশ্চেনটা, চান্সেস আছে প্রচুরভাবে কোনো না কোনো পরীক্ষা শিখতে হয়তো থাকবে। 5 তারিখ থেকে 23শে জুন যে পরীক্ষাগুলো হবে আশা করাই যায়, খুব কমন টপিক একটা। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 সালে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? অপশন এ 107, অপশন বি 110, অপশন সি 105, নাকি অপশন ডি 109? কি হবে স্যার অ্যান্সার? ইজি কোশ্চেন। 105তম স্থান গ্লোবাল ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্সে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটা একটা অ্যানুয়াল বা বার্ষিক রিপোর্ট, যেটা 2006 সাল থেকে চালু হচ্ছে। কি জন্য? টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট হাঙ্গার অ্যান্ড কম্পেয়ার হাঙ্গার লেভেলস বিটুইন দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড রিজিয়ন। সারা বিশ্বের বা বিশ্বের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশের মধ্যে ক্ষুধা এবং ক্ষুধার জ্বালা বা তার তুলনাকে বা ক্ষুধা সম্পর্কে সেই দেশের সরকারকে আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ইন্ডেক্সকে তুলে ধরা। 2006 সাল থেকে কিন্তু এটা উঠে আসছে ইন্ডেক্সটা, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক করছে 111তম স্থান নিয়েছিল 125খানা দেশের মধ্যে 2023 সালে। পরবর্তীকালে 2022 সালে তারও আগে র্যাঙ্ক করেছে 121খানা দেশের মধ্যে 107তমতে। আর ঠিক এর আগের বার যেটা বেরোলো আর কি, 2023 সালে 125খানা দেশের মধ্যে ভারত 111তম স্থান করেছে, আর 2022 সালে 121 দেশের মধ্যে সে 107তম স্থানে ছিল। ঠিক আছে। এবার যেটা করলো সেটা হচ্ছে এবারও কিন্তু 105তম স্থান অধিগ্রহণ করেছে। 105তম স্থান, এবার 105তম স্থান, এবার বলতে 2024 সালে 105তম স্থান। তাহলে এবার শর্ট করে এটা লিস্ট করে নাও। 2022 সাল কত র্যাঙ্ক ছিল স্যার? 107। 2023 সালে 111। ঠিক আছে। 2024 সালে 105। এই পরপর 3টে ইয়ার খেয়াল করে রেখেছো, 2022 সাল, 23 সাল, 24 সাল। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কোন ইয়ার দেবে তা কোনো ঠিক নেই। তো যাই হোক, ইম্পর্টেন্ট টপিকগুলোকে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে। আর এই সঙ্গে মনে রেখে দিও এই ইন্ডেক্স সম্পর্কে, হাঙ্গার ইন্ডেক্স সম্বন্ধে, আমাদের পরম প্রিয় আপদ পাকিস্তান, তার র্যাঙ্ক হচ্ছে 109। ঠিক আছে। 2024 সালের র্যাঙ্ক। এবং নেপাল ইজ অ্যাট র্যাঙ্ক 68। ছোট একটি দেশ, তবু তার র্যাঙ্ক কিন্তু অনেক উপরে, 68-এ। শ্রীলঙ্কার র্যাঙ্ক 56। যে দেশের অবস্থা খুব খারাপ শ্রীলঙ্কা, তারাও 56 র্যাঙ্ক করে ফেলেছে। আমাদের বাংলাদেশ, তারাও 84 র্যাঙ্ক করে ফেললো, কিন্তু ভারতবর্ষ 105। এনিওয়ে, পাকিস্তানের র্যাঙ্ক 109 বলে দেওয়া হয়েছে। 22খানা কান্ট্রিজ ইনক্লুডিং চায়না, ইউএই, কুয়েত আর র্যাঙ্ক ফার্স্ট ইন দিস ইন্ডেক্স। এই দেশগুলোতে 1 নম্বর স্থান রয়েছে। মানে ক্ষুধার জ্বালা অনেক কম আর ক্ষুধের জ্বালা অনেক বেশি আমাদের মতো এই গরিব দেশে। ঠিক আছে। তো মন দিয়ে বাবা পড়াশোনা করো। পরীক্ষার অবস্থা, রাজ্য সরকারের পরীক্ষার অবস্থা ততই বোঝো না। তোমরা জেগে উঠলে মনে হয় সরকারও জাগবে না, বিশেষ করে পিএসসি জাগবে না। আমি জানি না আর কি হবে, তবুও জীবন থেমে থাকবে না, জীবনের লড়াই থাকবে না, পেটের জ্বালা খিদে মিটবে না। তো তার জন্য বাবা যেটুকু পারো, সামনের যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো রয়েছে, আদার্স এক্সামগুলো রয়েছে, তার জন্য রেডি করো। তুমি না করলে অন্যান্য লোকজন করে নেবে। যে দেশে জনসংখ্যা বেশি সেখানে লড়াই থাকবেই, সমস্ত পরীক্ষাতে লড়াই আছে। তাই এনটিসিটা বড় সড়ো সুযোগ, সামনে এসএসসি আসছে, তার র্যাপিড রিভিশন যেটুকু পারছি আমার তরফ থেকে করার চেষ্টা করছি বাবা। তো চেষ্টা করো নিজেদেরকে আরো মন দিয়ে নিয়োজিত করতে,
চেষ্টা করলে আশা করা যায়, ঠিকঠাক চেষ্টা করলে রেজাল্ট আসবেই। তবে চেষ্টা করা যাতে ফাইটারের থেকে ওয়ারিয়ার হওয়ার। ফাইটার সবাই একবার জন্মগ্রহণ করার আগের থেকে, যখন জন্মগ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়ে যায় ভ্রূণ অবস্থা থেকে, তখন কিন্তু তখন সবাই লড়াই করেই জমে যাওয়ার চেষ্টা করি আমরা। কিন্তু একজন ওয়ারিয়ার সে যদি হেরেও যায়, কিন্তু সে মানে শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু একটা মুখে একটা স্মিত হাসি থাকে, কারণ সে জানে তার লড়াইটা কিন্তু জাস্টিফাইড। ওই লড়াইটা তার সাকসেস, লড়াইটাই তার ফেইলিওর। তো চূড়ান্ত কোনো কিছু অ্যাচিভ করে নেওয়া মানে যে সাকসেস তার নয়। সুতরাং চেষ্টা করো এমন লড়াই করতে যেন তুমি তোমার তোমার ঈশ্বর, তোমার নিজের বিবেক বা তুমি নিজের কাছে যেন আগে দাঁড়িয়ে বলতে পারো যে না, আমি আমার বেস্টটুকু দিয়ে দিয়েছি, এর বাইরে কিছু করার ছিল না। তো বিকাম দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। ঠিক আছে, আজকে অবধি, পরের দিন পরের টপিকে দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।